ডার্ক সাইকোলজি মানে মনোবিজ্ঞানের সেই অন্ধকার জগৎ। চলুন আজ আমরা মনের সেই সব অলিগলিতে একটু ঢুমারি, যেখানে লুকিয়ে আছে মানুষকে প্রভাবিত করার কিছু অদৃশ্য কিন্তু সাংঘাতিক শক্তিশালী সব কৌশল। এই অনুভূতিটা আমাদের অনেকের কাছে বেশ পরিচিত, তাই না? মানে হঠাৎ করে মনে হলো যে নিজের নেওয়া সিদ্ধান্তগুলো আসলে ঠিক নিজের নয়, বরং অন্য কেউ যেন খুব সুকৌশলে সেগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আসলে এই অদৃশ্য প্রভাব খাটানোর ব্যাপারটা কিন্তু আমাদের জীবনেরই একটা অংশ। যেমন ধরুন, কোনো বিজ্ঞাপনে দেখানো হলো যে একটা নির্দিষ্ট জিনিস না কিনলেই যেন জীবনটা বৃথা। এটাও কিন্তু এক ধরনের মানসিক চাপ তৈরি করে কোনো কিছু কিনতে প্রভাবিত করা। তাহলে চলুন এবার একটু গভীরে যাই। এই যে অদৃশ্য প্রভাবের শিল্প, এটা আসলে কি আর কিভাবে কাজ করে সেই রহস্যটাই একটু উন্মোচন করা যাক। দেখুন, সাধারণ মনোবিজ্ঞান কি করে? মানুষের আচরণ বোঝার চেষ্টা করে, তাই তো? আর ডার্ক সাইকোলজি হলো, বলতে পারেন, সেই জ্ঞানেরই একটা উল্টো পিঠ। এটা দেখায় যে কিভাবে কিছু মানুষ ঠিক এই জ্ঞানটাকেই কাজে লাগিয়ে খুব কৌশলে অন্যের ক্ষতি করে নিজেদের স্বার্থটা ঠিকই আদায় করে নেয়। এখন প্রশ্ন আসতে পারে, কারা এই কৌশলগুলো ব্যবহার করে। মনোবিজ্ঞানীরা মূলত ৩ ধরনের শখসিয়তি বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন, যেগুলোকে একসাথে বলা হয় ডার্ক ট্রায়াড। প্রথমেই আসি নার্সিসিজমের কথায়। এই ধরনের ব্যক্তিরা নিজেদেরকে প্রায় মহাবিশ্বের কেন্দ্রবিন্দু মনে করেন। তারা সবসময় চায় সবাই যেন তাদের প্রশংসা করে, আর অন্যের অনুভূতি নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এরপর আছে ম্যাকিয়াভেলিয়ানিজম। এই ধরনের মানুষেরা অসম্ভব কৌশলী হন। তাদের কাছে লক্ষ্য অর্জন করাটাই আসল কথা, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অন্যকে ব্যবহার করতে বা ঠকাতে তারা এক মুহূর্তও ভাবে না। আর এই ডার্ক ট্রায়াডের সবচেয়ে ভয়ঙ্কর যে সদস্য, সেটা হলো সাইকোপ্যাথি। এই ধরনের ব্যক্তিরা বাইরে থেকে দেখতে খুব আকর্ষণীয় হতে পারে, কিন্তু ভেতরে তাদের কোনো সহানুভূতি বা অনুশোচনা কাজ করে না। নিজের স্বার্থের জন্য এরা যে কোনো কিছু করতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব সহজে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, ৩টে বৈশিষ্ট্যের পেছনের চালিকা শক্তি কিন্তু আলাদা। নার্সিসিস্টরা চায় প্রশংসা, মানে তাদের অহংকারকে সন্তুষ্ট করা। ম্যাকিয়াভেলিয়ানরা চায় ক্ষমতা বা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন। আর সাইকোপ্যাথরা, তারা শুধু উত্তেজনা আর ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। আচ্ছা, এই সব তত্ত্বকথা তো হলো, কিন্তু বাস্তব জীবনে এগুলো ঠিক কেমন দেখতে লাগে? চলুন এটা বোঝার জন্য এমিলি আর অ্যাডামের একটা কাল্পনিক গল্প শোনা যাক। এই সম্পর্কের ভেতর দিয়েই আমরা দেখব এই কৌশলগুলো কিভাবে ব্যবহার করা হয়। এই ধরনের মানসিক নির্যাতন কিন্তু হঠাৎ করে হয় না। এটা একটা নির্দিষ্ট চক্র মেনে চলে, যার পরিষ্কার ৩টে ধাপ আছে। প্রথমে আদর্শীকরণ, তারপর অবমূল্যায়ন, আর সবশেষে বর্জন। তো সম্পর্কে শুরুতে অ্যাডাম কি করল? সে এমিলিকে ভালোবাসা, প্রশংসা, উপহারে একেবারে ভরিয়ে দিল। মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় লাভ বম্বিং। এর একটাই উদ্দেশ্য, অন্য মানুষটাকে খুব দ্রুত নিজের ওপর নির্ভরশীল করে তোলা। ভাবা যায়, মাত্র ৩য় দিনেই এমন একটা কথা! এমিলির কাছে তো এটা স্বপ্নের মতো মনে হয়েছিল, কিন্তু আসলে এটাই ছিল তাকে নিয়ন্ত্রণের ফাঁদে ফেলার প্রথম আর সবচেয়ে শক্তিশালী একটা চাল। এরপরে শুরু হল ২য় পর্ব, মানে অবমূল্যায়ন। আর এই সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটার নাম হল গ্যাসলাইটিং। যখনই অ্যাডামের কোনো আচরণে এমিলি কষ্ট পেত বা কিছু জিজ্ঞেস করত, অ্যাডাম পুরো দোষটা এমিলির ওপরেই চাপিয়ে দিত। অ্যাডাম বারবার এমিলিকে বোঝাত যে তোমারই ভুল, মনে আছে, বা তুমি বেশি বেশি প্রতিক্রিয়া করছো। ধীরে ধীরে এমিলি নিজের বিচার বুদ্ধির ওপর থেকেই আস্থা হারিয়ে ফেলল, আর এটাই কিন্তু গ্যাসলাইটিংয়ের মূল উদ্দেশ্য। এই ধরনের মানসিক নির্যাতনের প্রভাব যে কতটা গভীর আর দীর্ঘস্থায়ী হতে পারে, তা হয়তো অনেকেই কল্পনা করতে পারে না। এটা শুধু একটা খারাপ সম্পর্ক নয়, এটা এক ধরনের ভয়াবহ মানসিক আঘাত। এর ফলে যে ক্ষতিটা হয় সেটা একদম বাস্তব আর সুদূরপ্রসারী। যারা এর মধ্যে দিয়ে যায় তারা দীর্ঘস্থায়ী উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেসেও ভুগতে পারেন। তাদের আত্মবিশ্বাস, আত্মপরিচয় সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে যায়।
কিন্তু আসার কথা হলো এই চক্র থেকে বেরিয়ে আসারও পথ আছে। আর এর প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো যা ঘটেছে সেটাকে নির্যাতন হিসেবে মেনে নেওয়া। এরপর কাছের বন্ধু বা পরিবারের সাপোর্ট খোঁজা, যে মানুষটা এই কাজগুলো করছে তার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেওয়া, আর অবশ্যই দরকার হলে একজন প্রফেশনাল থেরাপিস্টের সাহায্য নেওয়াটা খুবই জরুরি। এই পর্যন্ত তো আমরা আচরণ নিয়ে কথা বললাম। এবার চলুন একটু বিজ্ঞানের চোখে দেখি। এই যে অন্ধকার দিকগুলো, এর পেছনে আমাদের মস্তিষ্কের ভেতরে কি রহস্য লুকিয়ে আছে? অবাক করার মতো ব্যাপার হল, বিজ্ঞানীরা সম্প্রতি ব্রেইন স্ক্যান করে এই ডার্ক ট্রায়াড বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু কার্যকলাপের যোগসূত্র খুঁজে পেয়েছেন। গবেষণা থেকে দেখা গেছে নার্সিসিজম মস্তিষ্কের রিওয়ার্ড নেটওয়ার্কের সাথে যুক্ত। এটা মস্তিষ্কের সেই অংশ যা আমাদের কোনো কিছুতে ভালো লাগা বা পুরস্কৃত হওয়ার অনুভূতি দেয়। এ কারণেই নার্সিস্টরা প্রশংসার জন্য এত মরিয়া থাকে। অন্যদিকে ম্যাকিয়াভেলিয়ানিজম যুক্ত ডিফল্ট মোড নেটওয়ার্কের সাথে, যা আমাদের আত্মচিন্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মতো জটিল কাজগুলো করতে সাহায্য করে। এই গবেষণাটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। মানুষের এই অন্ধকার দিকগুলো যদি তার মস্তিষ্কের গঠনেরই অংশ হয়, তাহলে একজন মানুষের ইচ্ছাকৃত চাতুরি আর তার আসল পরিচয়ের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায়? এটা আসলেই ভাবনার বিষয়, তাই না?